আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত ভগবান শিবের মন্দিরে। যার উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 12,073 ফুট। যে স্থানে গেলে মনে হবে প্রকৃতি যেন তার নিচের সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে। আমি এখন যে জায়গায় রয়েছি সেই জায়গাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। যে স্থানে দেখা মেলে বিচিত্র ফুল ও পশু পাখি। এই হচ্ছে রডোডেন্ড্রন। যে স্থানে রাবণ বধের পর স্বয়ং শ্রীরাম এসে তপস্যা করেছিলেন। তুঙ্গনাথ 4-5 কিলোমিটারের মধ্যে। তারপরে আমরা গিয়ে পৌঁছাবো চন্দ্রশিলা। চন্দ্রশিলা হচ্ছে সেই জায়গা যেখানে ভগবান শ্রীরাম রাবণ বধের পর এসে তপস্যা করেছিলেন। জাস্ট এই একটা চড়াই চড়ে এই অবধি এসছি আমরা, আবার রেস্ট নিতে হলো। এতটা চড়াই না, মানে এক একটা বাঁক 100 মিটার উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম রামপুর। আমাদের প্ল্যানিং ছিল 9টা থেকে 9:30 মধ্যেই রামপুর ছেড়ে বেরোনোর। আমরা আজকে যেতে চলেছি ওয়ার্ল্ডস হাইয়েস্ট শিবা টেম্পল বা পৃথিবীর সবথেকে উচ্চতম শিবের মন্দির, যাকে বলা হয় তুঙ্গনাথ, যার অল্টিটিউড হচ্ছে 12,073 ফিট। কালকে আমরা ছিলাম কেদারনাথে। কেদারনাথের অল্টিটিউড ছিল মোটামুটি ওই 11,755 ফুট মতন, আর এটা তার থেকে উঁচুতে 12,073 ফিট। তো আমাদের বেরোতে জাস্ট একটু দেরি হয়ে গেল। চলুন এখন গাড়িতে ওঠা যাক, আগে রওনা দেওয়া যাক। তবে আমাদের এই রামপুরের হোটেল ছেড়ে বেরোনোর আগে রামপুরের সামনেই প্রচুর পরিমাণে জাম লেগে গেছে। তবে জানি না এই জাম কাটিয়ে বেরোতে ঠিক কতক্ষণ সময় লাগবে আমাদের। এখানেই আমাদের ঘন্টাখানিক সময় ওয়েস্ট হয়ে যাবে বোধ হয়। ঘড়িতে সময় এখন ঠিক 10:12। আমরা যাত্রা শুরু করলাম তুঙ্গনাথের উদ্দেশ্যে। অ্যাকর্ডিং টু গুগল আমাদের সময় লাগবে দেখাচ্ছে 2 ঘন্টা 26 মিনিট মতন। আমাদের ডিস্টেন্স কভার করতে হবে 62 কিলোমিটারের কাছাকাছি। তবে কালকে থেকে বেশ কিছু ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে, মানে কেদারনাথ ট্রেক করে নামার পর থেকে। সেইগুলো চলুন আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা যাক। যেমন আমরা প্রথমে কেদার ট্রেক করে নেমে গেছিলাম অনেকক্ষণ আগে। আমাদের একজন মেম্বারের একটু পায়ে ফ্র্যাকচার হয়ে যাওয়ার কারণে সে একটু দেরি করে। তারপরে আমাদের সেখান থেকে বেরোতে বেরোতে লেগে যায় প্রায় 7:40 মতন, মানে গৌরীকুণ্ড ছেড়ে। গৌরীকুণ্ডে যখন আমরা ট্যাক্সি ধরতে যাবো তখন আমার সমস্যা, ট্যাক্সি পেলাম না। আবার তৃতীয়ত এত পরিমাণে কালকে জাম যে গৌরীকুণ্ড থেকে যখন সোনপ্রয়াগ এসে পৌঁছালাম, সোনপ্রয়াগ থেকে আমরা কোনো আমাদের যে গাড়ি রয়েছে, আমাদের যে গাড়ি করে আমরা মানে রিজার্ভড গাড়ি যেটা করে ঘুরছি, সেই গাড়ি আমরা সোনপ্রয়াগের পার্কিংয়ে পাবো না। আমাদের আবার সীতাপুর পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হয়েছে। এইখানে আবার আরেকটা গল্প হয়ে গেল যে যেহেতু রাত, তখন আমরা যখন সীতাপুর বাস স্ট্যান্ডে পৌঁছাই তখন রাত 9:30টার কাছাকাছি, 9:30 কি 9:45-10টার কাছাকাছি। এবার হাতে হোটেল নেওয়ার কোনো জায়গা নেই, লাগেজ সব রয়েছে আমরা রামপুরে যে হোটেলে ছিলাম সেইখানে। এবার ব্যাপার হচ্ছে যে আমাদের হাতে কোনো অপশন নেই, মানে যে আমরা এগিয়ে যাব, এগিয়ে গিয়ে হোটেল পাবো তার কোনো মানে বালাই নেই। তার কারণ হচ্ছে যে কালকে থেকে সাংঘাতিক লেভেলে জাম লেগেছিল রাস্তায়। এবার আমাদের ওই 1100 টাকার যেই রুমটা আমরা আগের বার নিয়েছিলাম, মানে 2 দিন আগে, সেই রুমটাই আমাদের এবার নিতে হলো 1500 টাকা করে। মানে সুযোগে সৎ ব্যবহার যাকে বলে সেটা। আর তার সঙ্গে সেই কথাই আছে না, হাতি পাখে পড়লে টিকটিকিতেও লাথি মারে, মানে সেই জিনিসগুলো হয়েছে কালকে আমাদের সাথে। কালকে আমরা এমন ভাষায় ভেসেছি যে আমাদের তার মধ্যে আরও একটা গল্প রয়েছে। সেটা হচ্ছে যে আমরা যখন গৌরীকুণ্ডের থেকে সোনপ্রয়াগের দিকে ফিরছি, তখন সেক্ষেত্রে আবার একটা যে গাড়িগুলো যায় সেই গাড়িগুলো ফাঁকা দাঁড়িয়ে রয়েছে, কেউ যাবে না। লাস্টে আমাদের 600 টাকা দিয়ে, মানে 12 জনের ভাড়া দিয়ে তারপরে আমাদের 2 কিলোমিটার রাস্তা আমাদের এনে দিয়েছে। মানে এতটাই মানে আমাদের উপর কালকে দিয়ে সমস্যাগুলো গেছে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি তুঙ্গনাথের উদ্দেশ্যে। তো যাই হোক, আমাদের এই 9টার প্ল্যানটা 10টা হওয়ার এটাও একটা মেন কারণ যে এত পরিমাণে কালকে স্ট্রাগল হয়েছে আমাদের ওপর দিয়ে, আর এত পরিমাণে আমরা আমাদের পায়ে ব্যথা, এত পরিমাণে হাঁটা হয়েছে। 22 কিলোমিটার কেদার থেকে ট্রেক ডাউন করার পর আর প্রায় 5 কিলোমিটার আমরা হেঁটেছি ইন টোটাল। তারপরে পা চলছিল না, সবাই একটু রেস্ট নিয়ে রাত 12টার সময় আমরা কালকে খাবার দাবার শেষ করেছি। তারপর একটু রেস্ট নিয়ে এখন আবার সকাল 10:12 কি 15 নাগাদ শুরু করলাম আমাদের তুঙ্গনাথের উদ্দেশ্যে যাত্রা।
সময় এখন ঠিক 12:49। আমরা এসে পৌঁছালাম চোপতায়। চোপতা থেকে আমাদের ট্রেক করতে হবে এবার 5 কিলোমিটারের মতন, তাহলে আমরা গিয়ে পৌঁছাবো পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত শিবের মন্দির অর্থাৎ তুঙ্গনাথে। এই হচ্ছে চোপতার টোটাল জায়গাটা। প্রচুর পরিমাণে গাড়ি এসছে। এর আগের বার যখন এসেছিলাম তখন চোপতা পুরো একদম ফাঁকা, ওই হয়তো হাতে গোনা 3-4টে গাড়ি ছিল, আর খুব লোকজনের সংখ্যা কম ছিল। তবে এইবারে ট্যুরিস্ট প্রচুর পরিমাণে এসছে। সামনে আমাদের ট্রেক পয়েন্ট রয়েছে, গাড়ি থেকে আমরা সবাই বেরিয়ে গেছি, এবার ট্রেকের উদ্দেশ্যে রওনা করব সবাই মিলে। এসে পৌঁছালাম এই যে চোপতার যে বেস ক্যাম্প, তুঙ্গনাথের যে বেস ক্যাম্প, সেইখানে প্রচুর গাড়ি পার্ক করা রয়েছে। আগের বার আমার তুঙ্গনাথ ট্রেক আপনারা যারা দেখেছেন তারা এই জায়গাটা নিশ্চয়ই দেখেছেন কিংবা মনে আছে। এইখান থেকে এবার স্টার্ট হবে 5 কিলোমিটারের একটা বড় লম্বা ট্রেক। কালকে একেতেই সাংঘাতিক লেভেলের কষ্ট হয়েছে কেদারনাথ ট্রেক করে নামার সময়। কাপস অ্যান্ড থাইয়ে এত ব্যথা, তারপরে আবার অতিরিক্ত চলতে হয়েছে কালকে এক্সট্রা 5 কিলোমিটার মতন। আর এই তুঙ্গনাথে চড়াই একেতে তো 12,075 ফুট এর অল্টিটিউডে এটা অবস্থিত, তারপরে আবার সিঁড়ি একদম পুরো খাড়াই, মানে একদম শুরু থেকেই খাড়াই শুরু করায়। সব থেকে টাফেস্ট ব্যাপার এটাই। এইখানে ফ্লাওয়ার অ্যান্ড ফনা লেখা আছে দেখুন। আমরা এই যে চোপতার এই তুঙ্গনাথে যে ট্রেকটা করব তাতে আমরা কি কি পশু পাখি দেখতে পাবো সেইগুলো, যেমন এখানে একটা দেখাই আপনাদের রেডোডেন্ড্রন দেখতে পাবো। তারপরে পশুর মধ্যে দেখতে গেলে এই যে লিপার্ড, প্যান্থা এগুলো দেখতে পারবো। বিভিন্ন রকমের জন্তু জানোয়ার, বিভিন্ন রকমের ফুল এইগুলো সব দেখা যায়। যাই হোক, আগের বার এত কিছু ছিল না মানে লেখা। এই তুঙ্গনাথ ট্রেকের যে ট্র্যাকটা এবং চোপতাকে আবার নতুন করে সাজানো হয়েছে, এইটা দেখে বেশ সুন্দর লাগছে। কিন্তু ট্যুরিস্টও প্রচুর পরিমাণে এসছে এবারে। এই যে আমরা তুঙ্গনাথ ট্রেক করছি, প্রথমে পড়বে আমাদের তুঙ্গনাথ 4-5 কিলোমিটারের মধ্যে, তারপরে আরও 2-3 কিলোমিটারের মতন একটা ট্রেক আছে, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো চন্দ্রশিলা। চন্দ্রশিলা হচ্ছে সেই জায়গা যেখানে ভগবান শ্রীরাম রাবণ বধের পর এসে তপস্যা করেছিলেন। আগেরবার যেমন ট্রেক করার সময় স্যান্ডেল পরে ট্রেক করেছিলাম, এবার হচ্ছে না একই, তবে স্যান্ডেল নয়, এবার কিটো পরে রয়েছি। কারণ একটাই যে কেদার ট্রেক করে পায়ের অবস্থা এত খারাপ হয়ে গেছে, শু পরা যাবে না। শু পরলেই বা বুট পরলে প্রচণ্ড প্রবলেম হবে সেক্ষেত্রে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে জানতাম আজকে যে বৃষ্টি হওয়ার চান্স আছে, তার জন্য আমরা রেইনকোটও নিয়ে এসেছি, কিন্তু গাড়ি থেকে নামার পর রেইনকোট বার করতেই ভুলে গেছি। মেঘের অবস্থা খুব খারাপ, আকাশে প্রচুর মেঘ হঠাৎই চলে এসছে। 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে অলরেডি। বৃষ্টি নামলে পুরো ভিজতে হবে, আর কোনো উপায় নেই। আমি এখন যে জায়গায় রয়েছি সেই জায়গাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। চলুন আপনাদের একটু জায়গাটা দেখাই। দেখুন এই বিস্তীর্ণ ল্যান্ডস্কেপটাকে, বিস্তীর্ণ জায়গাটাকে দেখে কি মনে হচ্ছে সুইজারল্যান্ডে থেকে কিছু কম নাকি? এই জায়গাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। ও অসাধারণ।
কিন্তু সমস্যা হয়েছে বললাম একটাই, রেনকোট নিয়ে এসেছি, গাড়িতে রেখে এসেছি, কিন্তু আনতে ভুলে গেছি। এখন এই সাংঘাতিক বৃষ্টি পড়ছে, এই গা হাত পা ভিজছে। যা হোক করে ক্যামেরা বাঁচিয়ে, ড্রোন বাঁচিয়ে চলা। এইখানটায় তুঙ্গনাথ সম্পর্কে, মানে তুঙ্গনাথ মন্দির সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে। এই তথ্য আপনারা পড়তে পারেন, আমি আপনাদের স্ক্রিনে দিয়ে রাখলাম। আর এই একই সাথে প্রথম শর্টকাট নেব আমি আজকে। অবস্থা খুবই টাইট হয়ে যাচ্ছে, তা না হলে খুবই খারাপ ওয়েদার। এর আগের বারে ওয়েদার খারাপ ছিল, তবে বৃষ্টি পড়েনি, এবারে বৃষ্টি রয়েছে। ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম আপনাদের যে রেনকোট ওপরে রেখে চলে এসেছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আবার এই রেনকোট কিনতে হলো, 200 টাকা করে নিল। 2 রকমের কোয়ালিটি, একটা একটু মোটা, এটা ভালো, এটা 200 টাকা। আর 50 টাকার একটা একদম পাতলা, সেই চিকচিকি হয়, সেই চিকচিকি। যাই হোক, বৃষ্টি একটু ধরেছে, কিন্তু কোনো নিশ্চয়তা নেই। মেঘ আকাশে এখনও ভরপুর রয়েছে, যখন তখন আবার নেমে আসতে পারে। আবার হাঁটা শুরু করলাম আমরা। ওই দোকান থেকে আমরা রেনকোট কিনলাম। জাস্ট এই একটা চড়াই চড়ে এই অবধি এসেছি আমরা, আবার রেস্ট নিতে হলো। এতটা চড়াই না, মানে একটা বাঁক, মানে কয়েকশো মিটার উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। সাংঘাতিক লেভেলের অবস্থা খারাপ। আর তার সঙ্গে এই বাজে বৃষ্টি আর এই ভ্যাপসা ওয়েদার একদম জঘন্য পরিস্থিতি ক্রিয়েট করে দিয়েছে। উপরে থেকে যারা নামছে তারা বলছে যে উপরের অবস্থা নাকি আরও খারাপ। এই হচ্ছে তুঙ্গনাথের ওয়েদার। এক সাইডে ভরপুর মেঘ, আর আরেক সাইডে অল্প অল্প সূর্যের কিরণ দেখা যাচ্ছে। এর মধ্যে দিয়ে আমরা এখন চলছি। তুঙ্গনাথ ট্রেক যেহেতু বেশ কঠিন ট্রেক, সেহেতু আমরা একটু প্ল্যানিং করে চলছি। প্ল্যানিং কীরকম, একটা করে বাঁক উঠবো, আর 1 মিনিট রেস্ট নেবো, আবার উঠবো। এবারে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কেননা পর 3 দিন ধরে 4 দিন ধরে ট্রেক করছি আমরা। কার্তিক স্বামী, তারপরের দিন কেদার, আবার কেদার থেকে তারপরের দিন নাবা, আজকে আবার তুঙ্গনাথ। তার জন্য কষ্ট আরও বেশি। রডোডেন্ড্রন নামটার সঙ্গে আমরা খুব পরিচিত, আর ট্রেকের শুরুতেই বলেছিলাম প্রচুর রডোডেন্ড্রনের ফুল ফুটেছে। এবার সেটাই দেখাই আপনাদের। আরও অন্যান্য ফুল রয়েছে, তবে রডোডেন্ড্রনটা আমার হাতের নাগালে রয়েছে, দেখাই আপনাদের। এই হচ্ছে রডোডেন্ড্রন, প্রচুর ভর্তি রয়েছে তুঙ্গনাথে। এইদিকে এক গাছ একদম ঝাঁক ভর্তি রডোডেন্ড্রন, নিচে গাঁদা পড়ে রয়েছে। এই ট্রেকে আসলে আপনারা ওয়েদার এনজয় করতে পারবেন, বিভিন্ন ফুল এনজয় করতে পারবেন, ট্রেকটাকে এনজয় করতে পারবেন, বিভিন্ন সৌন্দর্য এনজয় করতে পারবেন, এবং উপরে গিয়ে মহাদেবের কাছে পৌঁছে তার চারিধারের ভিউ এনজয় করতে পারবেন। মানে তুঙ্গনাথ ট্রেকটা দেখার, শেখার, জানার সব কিছুই আছে, এবং আধ্যাত্মিক লেভেলে তো অবভিয়াসলি প্রচুর কিছু আছে। যেখানে প্রথমে পড়বে ভগবান শঙ্কর, আর তারপরে পড়বে শ্রীরামের তপস্যাস্থল। এই যে উপরে এই রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটার কাছাকাছি এলে একটা জিনিস খুব ভালো হয়, সেটা হচ্ছে যে একটা আইডিয়া পেয়ে যাই আমরা যে আর মাত্র 1-1.5 কিলোমিটার রয়েছে, তার বেশি নেই। মানে ম্যাক্সিমামটা আমরা কভার করে ফেলেছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এই যে এই রাস্তাটা বেশ লম্বা চওড়াও বটে, প্রচুর লম্বা এটা। আরে ঘোড়া সবসময় সাইড দিয়ে যাবে, আর হচ্ছে গিয়ে ওইদিকে তো কোনো গার্ডওয়ালি নেই, ঠেলে দিলেই পুরো একদম নিচে।
প্রতিটা ট্যুরিস্ট যারা ট্রেক করতে আসে তাদের একটাই ভাবনা চিন্তা, এই বাঘটা পেরোলেই হয়তো মন্দির দর্শন পাবে, কিন্তু তা না। এরপরেও আর দীর্ঘ লম্বা 1-1.5 কিলোমিটার পথ। এই তুঙ্গনা ট্রেকের কিছু সমস্যা এবার আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। প্রথম সমস্যা হচ্ছে যে কোনো বাথরুম নেই, গোটা রাস্তায় বাথরুম পাবেন না কোনো। জল যেমন কেদারনাথের দিকে জল পাওয়া যায়, জল পাবেন না খুব একটা। দোকান আছে 2-1-4টে, তার থেকে দোকান থেকে জল কিনে নিতে হবে। আর বৃষ্টি পড়লে তো শেল্টারে সেরকম কোনো ব্যবস্থাই নেই, আপনাকে থাকতে হবে আপনার এই রেনকোটই ভরসা, তা না হলে দোকানগুলো যদি খোলা থাকে দোকানে থাকতে পারেন। এই হচ্ছে গিয়ে মানে এই ট্রেকের একটা বাজে দিক বলতে পারি। ওয়েদার সেকেন্ডে পাল্টাচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার একটা ওয়েদার ছিল, আকাশের মেঘ নিচে নেমে এসছে প্রচুর পরিমাণে, পুরো একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে, চারিদিকে একদম মেঘে ভর্তি। এইখানকার যেই এই তুঙ্গনাথের যেই জিনিসটা বিখ্যাত সেটা হচ্ছে যে একটা হচ্ছে ভিউ, খুব সুন্দর ভিউ পাওয়া যায় তুঙ্গনাথ থেকে, তুঙ্গনাথের এই ট্রেকে। সেটাকে নষ্ট করে দিয়েছে এই টোটাল মেঘটা, তা না হলে বেশ সুন্দর কিন্তু ভিউ পাওয়া যায় এই তুঙ্গনাথ ট্রেক করার সময়। এই এখন একটা ছোট পাড়া শেল্টার পেয়েছি, শেল্টারে বসে রয়েছি, কিন্তু ঠান্ডা প্রচুর। একেতে যখন আমরা ঢুকেছিলাম তখন ওই 6-7 ডিগ্রি মতন টেম্পারেচার ছিল, কিন্তু এখন আবার বৃষ্টি হয়ে আর এই মেঘ নেমে এসে টেম্পারেচার আরও কমিয়ে দিয়েছে। এইখানে নেট ঠিকঠাক চলছে না, তা না হলে আপনাদের টেম্পারেচারটা একদম সুন্দরভাবে মেজার করে দেখাতে পারতাম যে কত টেম্পারেচার চলছে এখন এই তুঙ্গনাথে। আর অল্প পথ রয়েছে, মন্দির ওইখানে রয়েছে যে দেখা যাচ্ছে, কিন্তু চারিদিকে মেঘাচ্ছন্নতা, এই পাহাড়ের সৌন্দর্যটা একটু দেখুন। কিছুক্ষণ আগে একটু রোদ উঠেছিল এবং এখনও দেখা যাচ্ছে ইভেন ওই পাহাড়ের মাথাগুলো বরফ জমে রয়েছে প্রচুর। বৃষ্টি আবার শুরু হয়েছে আর আমরা প্রায় পৌঁছেই গেছি। তো আমরা এখান থেকে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি, অনেকটা পথ আমরা অতিক্রম করে এলাম। আর এই ঘোড়ার জ্বালাতন, এখান থেকে আমি যদি একটু জুম করি তাহলে মন্দিরের চূড়া অলরেডি দেখা শুরু হয়ে গেছে। ঠিক ওই জায়গাটা করে, আর এই কয়েকটা সিঁড়ি চড়াই আছে, আর হয়তো ম্যাক্সিমাম ওই 300 মিটার কি 400 মিটার বেশি, 200-300 মিটার ম্যাক্সিমাম সিঁড়ি চললেই হয়ে যাবে। চলে এসছে একদম মন্দিরের প্রাঙ্গণে ঢোকার জায়গাটাও দেখা যাচ্ছে, কিন্তু এই বৃষ্টি স্যাঁতস্যাঁতে ওয়েদারটা একদম পুরো মাঠে মারা করে দিল আমাদের এই গোটা ট্রিপটাকে আজকে। আর আমাদের স্পিড এখন এরকম কমে এরকম পরিস্থিতি এসছে যে হয়তো 1 মিনিটে 3 মিটার মতন চলছি, এরকম এখন স্পিড, প্রায় সাংঘাতিক লেভেলের কষ্ট। এবং অবশেষে এই যে মন্দির পুরোপুরি ভিজিবল, এবার আর একটু পথ তারপরে পৌঁছে যাব তুঙ্গনাথ দ্বিতীয়বারের জন্য। ভেবেও অবাক লাগছে যে 6-7 মাস আগে যেখানে এসেছিলাম, যেখানে ট্রেক করে গেছি, সেখানে আবার একই রাস্তা। ভেবেই কষ্ট লাগছে, যখন চড়াই শুরু করব তখন ভেবেই কষ্ট লাগছিল যে কতটা এখনো। আসলে পথ যদি অচেনা থাকে তাহলে দেখবেন কষ্ট কম হয়, কিন্তু পথ যদি একবার চেনা থাকে তাহলে কষ্টে শেষ থাকে না। কিন্তু হয়ে গেল জয়, ও হর হর মহাদেব। এই হচ্ছে তুঙ্গনাথের ঘোড়া স্ট্যান্ড, এইখানে সেই ঘোড়াগুলো দাঁড়িয়ে যাবে। আপনারা যারা ঘোড়ায় আসবেন আমরা সাজেস্ট করবো না ঘোড়ায় আসার, এরপর আর ঘোড়া যাবে না, আর অল্প একটুখানি গেলেই মন্দিরের দর্শন পাওয়া যাবে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মন্দির চত্বরের আশেপাশে থাকা সব
প্রসাদের দোকান, খাবারের হোটেল সব কিছু রয়েছে। এই পাশে রয়েছে প্রসাদের দোকান এবং সামনে রয়েছে খাবারের হোটেলস। হ্যাঁ, তবে দাম অবভিয়াসলি বেশি, 50-100 টাকার থালি এখানে আপনারা পেয়েই যাবেন পুজো দেওয়ার জন্য। এই শুরু হয়ে গেল মন্দির প্রাঙ্গণে ওঠার রাস্তা, সোজা মন্দির প্রাঙ্গণে এবার উঠবো আমরা। এখানে প্রতিটা দর্শনার্থীদের জন্য শু স্ট্যান্ড করা রয়েছে যেখানে জুতো রাখা যাবে। আমরা গতকাল 10 তারিখ ছিলাম কেদারের ওপেনিং আপনাদের দেখিয়েছি, সেদিনই তুঙ্গনাথেরই ওপেনিং হয়েছে। এই হচ্ছে তুঙ্গনাথের প্রবেশদ্বার। চলুন এবার ভেতরে যাওয়া যাক এবং দর্শন করা যাক। এখানে নিচটা এতটা ঠান্ডা, না মেঝেটা মনে হচ্ছে যেন পুরো বরফের উপর দিয়ে হাঁটছি। এই হচ্ছে সেই তুঙ্গনাথ মন্দির, যেটা পৃথিবীর সবথেকে উচ্চতম মহাদেবের মন্দির। তুঙ্গনাথ মন্দির উত্তরাখণ্ড গাড়োয়াল পার্বত্য অঞ্চলের চামোলি জেলায় অবস্থিত। ভগবান শিবকে সমর্পিত এই মন্দির তুঙ্গনাথ পর্বতে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই মন্দিরের উচ্চতা প্রায় 12,073 ফুট। পৌরাণিক কথা অনুসারে মনে করা হয় কুরুক্ষেত্রের সেই বিশাল যুদ্ধের পর পাণ্ডবরা অনেক বড় সংখ্যায় নরহত্যা করেছিলেন। তখন ভগবান শিব পাণ্ডবদের ওপর রুষ্ট হয়ে যান। ভগবান শিবকে প্রসন্ন করার জন্য পাণ্ডবেরা এই মন্দিরের নির্মাণ করেন। মনে করা হয় এই মন্দির প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। এই স্থানে ভগবান শিবের পঞ্চকেদার রূপের মধ্যে একটি রূপের পুজো করা হয়। এছাড়া মান্যতা এও আছে যে এই স্থানে ভগবান শিবের হৃদয় ও ভুজার পুজো করা হয়। এই মন্দিরের পূজার দায়িত্ব এইখানকারই এক পুরোহিতকে দেওয়া হয়। আমরা পৌঁছালাম তুঙ্গনাথ মন্দিরে। লাইন পড়েছে, পুজো দিতে হবে। ক্যামেরায় অবভিয়াসলি ভেতরে অ্যালাউ নয়, যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। সামনে রয়েছে তুঙ্গনাথ মন্দির, তার পাশে রয়েছে মাতা পার্বতীর মন্দির, আর এইখানে রয়েছে পঞ্চপাণ্ডবের শিবলিঙ্গে তারা পুজো করত সেই 5টা শিবলিঙ্গ। আর এই হচ্ছে ভৈরবনাথের মন্দির। পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত মহাদেবের মন্দির অর্থাৎ তুঙ্গনাথ মন্দির আমাদের দর্শন শেষ হলো। এবার আমাদের ফিরে যাওয়ার পালা এবং টেক ডাউন করে আমরা নিচে নামবো। একই সাথে গাড়ি ধরে আমাদের আজ যাত্রা হবে বদ্রীনাথের উদ্দেশ্যে। বদ্রীনাথ এখান থেকে বহুদূর, একদিনে পৌঁছানো সম্ভব হবে না আমাদের পক্ষে। মধ্যে ব্রেক থ্রু নেবো, সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এখন যাওয়া যাক নিচের দিকে। তুঙ্গনাথ মন্দির থেকে 1 কিলোমিটার উপরে ট্রেক করে গেলে পৌঁছে যাওয়া যায় চন্দ্রশিলায়। চন্দ্রশিলা হলো সেই জায়গা যেই স্থানে রাবণ বধের পর শ্রীরাম এসে তপস্যা করেছিলেন তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। ঘড়িতে সময় এখন ঠিক 6:31। আমরা যাত্রা শুরু করলাম বদ্রীনাথের উদ্দেশ্যে। তবে আমার এরকম অবস্থা দেখে অন্যরকম কিছু ভাবার কারণ নেই, কেননা এত পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে যে জামা সোয়েটার সব ভিজে গেছে রেনকোট পরা সত্ত্বেও। সে কারণে সবই খুলে ফেলতে হয়েছে। আজকে বদ্রীনাথ পৌঁছানো সম্ভব নয়, কেননা অলরেডি 6:30 কাছাকাছি, 6:30 বেজে গেছে। বদ্রীনাথের দূরত্ব এই ত্রিযুগী নারায়ণ বা চোপতা থেকে কিন্তু অনেকটা দূরে, তাই আজকে রাতের বেলার মধ্যে সম্ভব না পৌঁছানো। মধ্যে একটা কোনো জায়গায় স্টে করার কথা আমরা ভাবনা চিন্তা করেছি, সেখানেই আমরা আশা করি থাকবো আজকে। তারপরে কালকে আবার সকালবেলা উঠে রওনা দেবো বদ্রীনাথের উদ্দেশ্যে। আর এখন এইখানে যাচ্ছাতে রকমের বৃষ্টি হচ্ছে, আর এই পাহাড়ি বৃষ্টিতে রাতের বেলা গাড়ি চালানো হচ্ছে গিয়ে সাংঘাতিক ক্ষতিকারক, একটা সাংঘাতিক ভয়ানক একটা জিনিস। এর একটা প্রমাণ, এর আগে আমি যখন বদ্রীনাথ থেকে ফিরছিলাম দর্শন করে, তখন কিন্তু আমি দেখিয়েছিলাম। সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি লিঙ্ক দিয়ে দিলাম আই বাটনে, সেটা দেখে নিতে পারেন। সেদিন আমাদের রাত্রিবাস হয়েছিল ভীমতালা নামক একটি জায়গায়। আমার আজকের পর্ব এই পর্যন্তই। আমার আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।